বিটিএস একাডেমি এই চ্যানেলে সকলকে আবার স্বাগত জানাই। আমি হামিম স্যার আবার হাজির হলাম তোমাদের সামনে ভারতবর্ষের ধারাবাহিক ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। আগের ভিডিওতে আমি ভারতবর্ষের প্রাচীন যুগের প্রাগৈতিহাসিক যুগ এবং সেই প্রাগৈতিহাসিক যুগের উল্লেখযোগ্য গ্রামকেন্দ্রিক সভ্যতা মেহেরগড় সভ্যতা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমি আলোচনা করব ঠিক তারপরেই ভারতবর্ষের প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা বা হরপ্পা সভ্যতা সম্পর্কে। যদিও বিস্তারিত আলোচনা এখন হচ্ছে না, এখন শুধুমাত্র ভারতবর্ষের ইতিহাসের যুগ বিভাজনের একটি ধারণা দেওয়ার চেষ্টা চলছে। তোমরা প্রত্যেকে যারা ইতিহাস সম্পর্কে জানতে চাইছো, এই তথ্য নিতে চাইছো, তোমরা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকো এবং এর ডেসক্রিপশন যে লিঙ্কগুলি দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি ফলো করো। এখানে যেমন একাদশ শ্রেণীর ভিডিও তোমরা পাবে, দ্বাদশ শ্রেণীর ভিডিও তোমরা পাবে, সেরকম ইতিহাসের ধারাবাহিক যে আলোচনা সেটাও কিন্তু তোমরা পাবে। এরপর আমি চলে যাচ্ছি আমার আলোচনা ভারতবর্ষের প্রথম নগর কেন্দ্রিক সভ্যতা হরপ্পা সভ্যতায়। মেহেরগড় সভ্যতার পর ভারতবর্ষে উল্লেখযোগ্যভাবে বিকাশ লাভ করেছিল যে সভ্যতা, সেটি হলো হরপ্পা সভ্যতা। এটি হলো একটি উন্নত নগর কেন্দ্রিক সভ্যতা। হরপ্পা সভ্যতাকে প্রথম দিকে সিন্ধু সভ্যতা বলা হতো, কারণ এর যে প্রত্নকেন্দ্রগুলি আবিষ্কৃত হয়েছিল প্রথম দিকে বেশিরভাগটি সিন্ধু নদীর তীরে পাওয়া গিয়েছিল বলে এটিকে সিন্ধু সভ্যতা বলা হতো। কিন্তু পরবর্তীকালে খনন কার্য চালনা করার ফলে দেখা গেছে যে এই সভ্যতা শুধুমাত্র সিন্ধু নদীর তীরেই নয়, এই সভ্যতা আরও অন্যান্য এলাকাতেও কিন্তু বিস্তার লাভ করেছিল। তাই প্রথম যেখানে বিস্তার লাভ করেছিল সেই স্থানের নাম অনুসারে এই সভ্যতার নামকরণ করা হয় হরপ্পা সভ্যতা। এই হরপ্পা সভ্যতার আবিষ্কার প্রসঙ্গে বলা যায় যে সর্বপ্রথম 1826 সালে চার্লস ম্যানস প্রথম এটি পণ্ডিতদের গোচরে আনেন হরপ্পা এলাকাতে, যেখানে একটি সভ্যতার অস্তিত্ব থাকলেও থাকতে পারে। পরবর্তীকালে দেখা যায় আলেকজান্ডার কানিংহাম, বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম 1853 থেকে 73 খ্রিস্টাব্দের মধ্যে হরপ্পায় বেশ কিছু প্রত্নবস্তুর সন্ধান তিনি কিন্তু পেয়েছিলেন। এরপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর খনন কার্য চালনা করে 1921 সালে দয়ারাম সাহানি পাঞ্জাবের মন্টোগমারি জেলায় হরপ্পা নগরীর ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন। ঠিক তার পরের বছর 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় পাঞ্জাবের লারকানা জেলায় সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো নগরীর ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন। বিভিন্ন তথ্যের ভিত্তিতে এই সভ্যতার সময়কাল মনে করা হয় 2300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সভ্যতা টিকে ছিল। এই সভ্যতার প্রধান যে প্রত্নকেন্দ্রগুলি ছিল সেই প্রত্নকেন্দ্রগুলি হলো হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, চানহুদারো, আলিমুরাল, কোটডিজি, রূপার, সুতকাগেন্দর, দেশলপার, থরো, রোজদি, আলমগীরপুর প্রভৃতি। এছাড়াও আরও বহু প্রত্নকেন্দ্রীয় সন্ধান এই হরপ্পা সভ্যতায় পাওয়া গিয়েছিল। এই সভ্যতার বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল, কারণ এই সভ্যতা ছিল তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। তাছাড়া এই সভ্যতা ভারতবর্ষের প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা। তাছাড়া এই সভ্যতায় সিন্ধু লিপির আবিষ্কৃত হলেও সেগুলি কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এই সভ্যতায় লোহার ব্যবহার হতো না। এছাড়া এই সভ্যতায় কৃষি এ যুগে অর্থনীতির প্রধান উৎস হলেও এ যুগে কিন্তু শিল্প এবং বাণিজ্যের প্রচলন ছিল। যে বাণিজ্যটা চলতো মেসোপটেমিয়ার সঙ্গে সমুদ্রপথে এই বাণিজ্য চলতো। আর এই যুগে ধর্ম বলতে মূলত মাতৃদেবীর আরাধনা করা হতো। তো এই সভ্যতায় পতনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই এত উন্নত পর্যায়ের সভ্যতা কিন্তু
বিভিন্ন কারণে কিন্তু পতন ঘটেছিল। এক, আভ্যন্তরীণ অবক্ষয়, দুই, বৈদেশিক আক্রমণ, বিশেষত বৈদিক আর্যদের আক্রমণ, তিন, পরিবেশগত কারণ অর্থাৎ নিবর্ণীকরণ, বন্যা, ভূমিকম্প, খরা, ধূমকেতুর আক্রমণ, দাবানল, মহাজাগতিক বিস্ফোরণ ইত্যাদি কারণে এই সভ্যতার কিন্তু এই হরপ্পা সভ্যতার পতনের পরে পরেই ভারতবর্ষের বিকাশ লাভ করেছিল একটি উল্লেখযোগ্য সভ্যতা, যার নাম বৈদিক আর্য সভ্যতা। এটি ছিল একটি গ্রামীণ সভ্যতা। যদিও আর্য শব্দটি প্রথমে জাতি অর্থে ব্যবহার করা হতো, কিন্তু অ্যাকচুয়ালি এটি কিন্তু জাতি অর্থে নয়, এটি ভাষা অর্থে ব্যবহার করা হতো। কারণ ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ ভাষা ছিল এই আর্য ভাষা, সেখান থেকেই এই আর্য নামের উৎপত্তি। এই আর্যদের আদি বাসস্থান ছিল ইউরোপের দক্ষিণে রাশিয়ার, দক্ষিণে উরাল পর্বতের, দক্ষিণে কিরগিজ তৃণভূমি অঞ্চল। সেখান থেকে তারা এসে ভারতবর্ষের সপ্ত সিন্ধু অঞ্চলে বসবাস শুরু করেছিল। প্রথম দিকে এদের জীবিকা ছিল পশুপালন। এই বৈদিক সভ্যতার সময়কাল ছিল 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তো এই বৈদিক সভ্যতাকে দুই ভাগে ভাগ করা হয়, ঋগ বৈদিক সভ্যতা এবং পরবর্তী বৈদিক সভ্যতা। ঋগ বৈদিক সভ্যতা বলতে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় ঋগ বৈদিক সভ্যতা, এবং 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় পরবর্তী বৈদিক সভ্যতা। তো এই ঋগ বৈদিক সভ্যতা এবং পরবর্তী বৈদিক সভ্যতা সম্পর্কে যখন আমি পড়াবো, তখন বিস্তারিত আলোচনা পরবর্তীকালে অন্যান্য ভিডিওতে হবে। কিন্তু এখন আমি একটু জেনে রাখার জন্য কিছু তথ্য আমি দিতে চাইছি। এই ঋগ্বেদ হলো, ঋগ্বেদ থেকে যে সময়কালের কথা জানা যায় সেটি হলো ঋগ বৈদিক সভ্যতা। এই ঋগ বৈদিক সভ্যতার সমাজ ছিল একান্নবর্তী পরিবার বিশিষ্ট এবং পুরুষতাত্ত্বিক। এখানে নারী জাতির স্থান খুব উচ্চ না থাকলেও একেবারে নিম্ন ছিল না। সমাজে বাল্যবিবাহের প্রচলন ছিল না। নারীদেরকে গৃহের লক্ষ্মী বলা হতো। তারা শিক্ষা দীক্ষায় অংশ নিত এবং এ যুগে উল্লেখযোগ্য রমণী হলেন ঘোষা, অপলা, বিশ্ববরা। এছাড়াও এ যুগে জাতিভেদ প্রথার কিন্তু অস্তিত্ব থাকলেও ততটা কঠোর ছিল না, কারণ এই সময়কালে অসবর্ণ বিবাহের প্রচলন ছিল এবং যজ্ঞানুষ্ঠানে সকলে প্রবেশ করতে পারত। এদের অর্থনীতির উৎস হিসেবে বলা যায় প্রথম দিকে পশুপালন এদের অর্থনীতির উৎস থাকলেও পরবর্তীকালে এরা কৃষিকাজ শুরু করে। এছাড়াও বিভিন্ন শিল বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু এরা আগ্রহী হয়েছিল। পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে যে তথ্য উঠে আসে যে ঋগ্বেদ ছাড়া অন্যান্য যে 3টে বেদ আছে, সেই বেদ থেকে যে সময়কালের কথা জানা যায়, সেগুলি ছাড়াও উপনিষদ সহ অন্যান্য বৈদিক সাহিত্য থেকে যে সময়কালের কথা জানা যায় সেটিকে বলা হয় পরবর্তী বৈদিক যুগের সভ্যতা। এইখানেও সমাজ ব্যবস্থার ক্ষেত্রে এটাও কিন্তু পিতৃতান্ত্রিক সমাজ ছিল। পিতার পর জ্যেষ্ঠপুত্র পরিবারের দায়িত্ব নিত। এই সমাজের আতিথেয়তাকে গুরুত্ব দেওয়া হতো, দত্তক গ্রহণের রেওয়াজ ছিল। এছাড়া নারী জাতির মর্যাদা এই সময়কালে খুব কমতে থাকে। তাদেরকে অশুভ, মিথ্যাচারিণী, ছুরার মতো বস্তু, পাপ, আপদ ইত্যাদি মনে করা হতো এবং নারী হত্যাকে লঘু পাপ হিসাবে দেখা হতো। আর এই যুগে জাতিভেদ প্রথা প্রসঙ্গে যদি বলতে হয় তাহলে বলা যায় এ যুগে হিন্দু সমাজ মূলত 4 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা ছিল সবার উপরে এবং শূদ্ররা ছিল সবার নিম্নে। এদের অর্থনীতি ছিল মূলত কৃষি, বাণিজ্য এবং কারিগরি শিল্পের উপর নির্ভর ছিল। বৈদিক আর্য সভ্যতার পরে পরেই ভারতবর্ষে এসেছিল ষোড়শ মহাজনপদ। অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতবর্ষের কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। এই সময় সমগ্র ভারতবর্ষ ক্ষুদ্র ক্ষুদ্র 16টি মহাজনপদে বিভক্ত ছিল, যে কারণে এই সময়কালটিকে ষোড়শ মহাজনপদের যুগ বলা হয়। এগুলি হলো কাশী, কোশল, অঙ্গ, মগধ, বিজি, মল্ল, মৎস্য, সুরসেনা, কুরু, পাঞ্জাল, চেদি, বৎস, অসমক, অবন্তী, গান্ধার, কম্বোজ। এই 16টি মহাজনপদের মধ্যে
বেশিরভাগ রাজতান্ত্রিক হলেও দ্বিজি এবং মল্ল ছিল প্রজাতান্ত্রিক। এই মহাজনপদগুলির মধ্যে বেশিরভাগের অবস্থান উত্তর ভারতে হলেও অশোক হলো একমাত্র মহাজনপদ যার অবস্থান ছিল দক্ষিণ ভারতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই 16টি মহাজনপদের মধ্যে পরবর্তীকালে অপর সকল মহাজনপদগুলির স্বাতন্ত্র্য বিনষ্ট করে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিল মগধ মহাজনপদ। বিভিন্ন কারণে, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক অনুকূল পরিবেশ মগধের উত্থানের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিল। এই সময় এই মগধের সাম্রাজ্যবাদের সময়কাল বলা হয় 545 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে 323 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই সময়কালে মগধের সিংহাসনে 3টি রাজবংশ রাজত্ব করেছিল: হর্যঙ্ক বংশ, শিশুনাগ বংশ এবং নন্দ বংশ। হর্যঙ্ক বংশের শাসক বিম্বিসার তিনি মগধের এই সাম্রাজ্যবাদের সূচনা করেছিলেন। আনুমানিক 545 থেকে 430 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হর্যঙ্ক বংশ এই মগধ রাজত্ব করেছিল। বিম্বিসার রাজত্ব করেছিলেন 545 থেকে 494 খ্রিস্টপূর্বাব্দ। তারপর তার পুত্র অজাতশত্রু 494 থেকে 462 খ্রিস্টপূর্বাব্দ। তারপর উদয়ন 462 থেকে 446 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এবং হর্যঙ্ক বংশের অপর শাসকেরা রাজত্ব করেছিল 430 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই বংশের শেষ শাসক নাগদশককে হত্যা করে শিশুনাগ 430 খ্রিস্টপূর্বাব্দে মগধে শিশুনাগ বংশ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এবং তার পুত্র কালাশক 364 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মগধ রাজত্ব করেছিলেন। এবং তারপর মগধের সিংহাসনে বসেছিল নন্দ বংশের শাসক মহাপদ্মনন্দ। এই মহাপদ্মনন্দকে ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয়। তিনি মগধের সিংহাসনে নন্দ বংশের শাসন প্রতিষ্ঠা করেছিলেন 364 থেকে 324 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই নন্দবংশ শাসকেরা মগধ রাজত্ব করেছিলেন, যাদের মধ্যে নামগুলি উল্লেখযোগ্য হল উগ্রসেন, পাণ্ডুক, পন্নুগতি, ভূতপাল, রাষ্ট্রপাল, গোভিংশক, কৈবত্য প্রমুখ। তবে নন্দবংশের শেষ শাসক ছিলেন ধননন্দ। এই ধননন্দকে পরাজিত করেই মগধে ভারতবর্ষের প্রথম বৃহত্তম সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য 323 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তীকালে আমি আমার আলোচনায় এই প্রসঙ্গে আলোকপাত করার চেষ্টা করব। আমার ভারতবর্ষের ইতিহাস রচনার এই যে ধারাবাহিকতা কিন্তু চলতেই থাকবে। তোমরা যারা ভারতবর্ষের ইতিহাসকে ক্রোনোলজিক্যালভাবে জানতে চাইছো, বিভিন্ন তথ্যের দ্বারা যে তোমরা সঠিকভাবে ইতিহাসকে বুঝতে চাইছো, তারা অবশ্যই এই চ্যানেলকে ফলো করো, এই চ্যানেলের সঙ্গে থাকো। আমি নিশ্চিত তোমরা যদি এই চ্যানেলের সঙ্গে থাকো তাহলে তোমরা পরবর্তীকালে বিস্তারিত তথ্য পাবে। ইতিহাস সম্পর্কে তোমাদের ভীতি দূর হবে এবং ইতিহাস সম্পর্কে অনেক জ্ঞান তোমরা লাভ করতে পারবে আশা রাখি। আমি সেইভাবেই তোমাদেরকে এই সহযোগিতা করব। এবং আবার আমি বলে রাখি, আমি হামিম স্যার এই বিটিএস একাডেমি চ্যানেলে ইতিহাসের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকি এবং এখানে 3টি ফেজে আমি প্রশিক্ষণ দিচ্ছি: ক্লাস 11, ক্লাস 12 এবং ইতিহাস ইন জেনারেল। সবাই এই চ্যানেলের সঙ্গে থাকো এবং ইতিহাস বিষয়ে তোমাদের ভীতি দূর করে তোমাদের জ্ঞানকে অনেক মজবুত করো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে মৌর্য বংশের ইতিহাস নিয়ে।